রক্ত, রক্ত কাকে বলে এটা তো জানতে হবে। একটা তরল যোজক কলা, হ্যাঁ, যা আমাদের দেহের প্রত্যেকটা কোষের মধ্যে তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট নিয়ে যায়, অক্সিজেন নিয়ে যায়। হ্যাঁ 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 এই রক্তের মধ্যে, রক্তের পার্টস এর মধ্যে আছে দুইটা জিনিস অংশ, একটা হচ্ছে রক্ত রস আর একটা রক্ত কণিকা। হ্যাঁ, রক্ত রস, রক্ত কণিকা, রক্ত রস, রক্ত কণিকা। এর মধ্যে রক্ত রস হচ্ছে 55%, রক্ত কণিকা হচ্ছে 45%। দাঁতেই লিখছি, জাস্ট আগের কথাগুলো মনে করে দেওয়ার জন্য। তো রক্ত কণিকার মধ্যে 3 ধরনের রক্ত কণিকা আছে, একটা হচ্ছে লাল, একটা সাদা, টার্ম প্লেটলেট। লালটাকে বলা হয় থেকে আরবিসি বা রেড ব্লাড সেল, সাদাকে বলা হয় থেকে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, আর হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। হ্যাঁ, তো এগুলোর কাজগুলো জানতে হবে কষ্ট করে, এগুলো না জানলে নয় একেবারে। হ্যাঁ, আমাদের রক্ত লাল দেখায় কেন, যা একটা কোশ্চেন, ভাইবার কোশ্চেন। এর মধ্যে আমাদের রক্ত লাল দেখায় কেন, কারণ হচ্ছে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে, বা লোহিত রক্তকণিকার মধ্যে একটা রঞ্জক পদার্থ বা রঙিন পদার্থ আছে, তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। সবাই কম বেশি জানেন হিমোগ্লোবিন কমে যায় বডিতে, রক্ত দিতে হয়, এই তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকার মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ আছে, তার নাম কি, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের রক্ত লাল, এবং এটার কারণে লোহিত রক্তকণিকা আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন পরিবহন করে থাকে। এই হিমোগ্লোবিন থাকার কারণে যে সকল কোষে হিমোগ্লোবিন নাই তারা অক্সিজেন পরিবহন করতে পারে না। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন মিলে যায়, মিলে সে কোষের মধ্যে ফুসফুস থেকে যায়, ফুসফুস থেকে কোষের দিকে হিমোগ্লোবিনটা অক্সিজেন নিয়ে যায়। এটা একটু জানতে হবে। আমরা ওই আরবিসির কাজের মধ্যে দেখছি যে ইট ক্যারিজ অক্সিজেন ফ্রম লাং টু সেল, এটা আমরা লিখেছিলাম। হ্যাঁ, তো এটা জানতে হবে আরবিসির কাজ কি, তারপরে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলের কাজ কি, তারপরে প্ল্যাটিলেটের কাজ কি। হোয়াইট ব্লাড সেল আর কি করে, আমাদের রোগ প্রতিরোধ তন্ত্রে রোগ প্রতিরোধ ক্ষম করে ফেলে আমাদেরকে, যাতে বাইরের বিভিন্ন রোগ জীবাণুগুলো এসে আমাদের বডিতে আমাদের রোগ তৈরি করতে না পারে। হ্যাঁ, প্ল্যাটিলেট মানে হচ্ছে অনুচক্রিকা, সে আমাদের বডিতে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। যখন কেটে যায় তখন এটার মাধ্যমে আমাদের রক্তক্ষরণ বন্ধ হয়। এখন প্লেটলেট কিভাবে রক্তক্ষরণ বন্ধ করে, এটাকে আমরা পড়িয়েছিলাম কিনা বানানোর কথা। প্লেটলেট কিভাবে রক্তক্ষরণ বন্ধ করে, হ্যাঁ আমি পড়িয়েছিলাম সম্ভবত, আপনাদের পৃষ্ঠাগুলো উল্টাবেন। প্লেটলেট কিভাবে রক্তক্ষরণ বন্ধ করে, যদি না থাকে কোশ্চেন আসবে না, কিন্তু দেওয়ার কথা। চলে গেল আর কি রক্তটা, এর মধ্যে তো রক্ত তো গেল, এখন রক্ত সাপ্লাই হয় কিসের মাধ্যমে, আমাদের হার্টের মাধ্যমে। এই যে হার্ট, এঁকেছিলাম ওই সময়, আমরা ভিডিও দেখেছিলাম এটার জন্য, মনে আছে নাকি আপনাদের? যারা যারা ক্লাস করেছেন মনে থাকার কথা। এটা আমি একটু মুছে দিই। যে তন্ত্রের মাধ্যমে বা যে অঙ্গের মাধ্যমে আমাদের পুরো বডিতে রক্ত সরবরাহ হয় তার নাম হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। যে তন্ত্রের মাধ্যমে আমাদের পুরো বডিতে রক্ত সাপ্লাই হয় তার নাম হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। এই হৃৎপিণ্ডের পার্ট জানতে হবে। হৃৎপিণ্ডের মধ্যে মাংসপেশির লেয়ার আছে, হৃৎপিণ্ডের মধ্যে 3 স্তরের মাংসপেশি আছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। যে পর্দা হৃৎপিণ্ডকে বাইরে থেকে ঢেকে রাখে এই পর্দার নাম হচ্ছে কি, মনে আছে না? কারো পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম এক ধরনের পর্দা, 2 স্তরের একটা পর্দা আমাদের হার্টকে বাইরে থেকে ঢেকে রাখে। হার্টের মধ্যে 4টা চেম্বার আছে, এটাকে বলা হয়ে থাকে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, এটাকে লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় বলা হয়ে থাকে। সারা শরীরের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের ডান অলিন্দের মধ্যে বা রাইট অ্যাট্রিয়ামে আসে। এরপরে এখানে একটা কপাটিক আছে, তার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিক। আমরা জিজ্ঞেস করবো যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কোন কপাটিকা আছে, তার নাম কি? ট্রাইকাসপিড কপাটিকা। কেন ট্রাইকাসপিড? সে 3 ধরনের 3টা দরজা নিয়ে গঠিত, তার মধ্যে 3টা পার্টস আছে, সে ট্রাইকাসপিড।
লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে দুই দরজা বিশিষ্ট একটা কপাটিকা আছে, তার নাম হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। তো সারা দেহে কার্বন ডাইঅক্সাইড রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসে, এখান থেকে পালমোনারি কি আর্টারির মাধ্যমে। আমরা জিজ্ঞেস করবো যে রাইট ভেন্ট্রিকল থেকে কিসের মাধ্যমে রক্ত ফুসফুসে যায়? রাইট ভেন্ট্রিকল থেকে এখান থেকে ফুসফুসে যাবে সে। এখান থেকে রক্তগুলো ফুসফুসে যাবে কিসের মাধ্যমে? এটা হচ্ছে যে পালমোনারি আর্টারি, ভেন না কিন্তু। সারা এটা পরীক্ষা আসে যে ওটা ব্যতিক্রম আর কি, সকল ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে এক্সেপ্ট পালমোনারি ধমনী। সে কার্বন ডাইঅক্সাইড রক্ত রাইট ভেন্ট্রিকল থেকে বা ডান নিলয় থেকে ফুসফুসে নিয়ে যায়। ফুসফুসে গিয়ে এখান থেকে অক্সিজেন ঢুকে এটাকে এই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, ওই রক্তের মধ্যে অক্সিজেন আবার ইনপুট হয়। ওই অক্সিজেনযুক্ত রক্তটা আবার ঘুরে পালমোনারি ভেইন বা শিরার মাধ্যমে আমাদের বাম অলিন্দের মধ্যে আসে। বাম অলিন্দ থেকে বাইকাস্পিডের মাধ্যমে বাম নিলয়ে যায়, বাম নিলয় থেকে আমাদের আর্চ অফ অ্যাওর্টার মাধ্যমে ধমনীর মাধ্যমে সারা বডিতে ছড়ায় যায়। এটা আমরা অনেক ভালো করে পড়িয়েছিলাম, তখন সবাই বুঝছিলেন, মনে আছে নাকি? এটা গ্রাফ এঁকেছি, এরপরে এটা এঁকেছি, এটা বুঝানোর পরে গ্রাফ এঁকে দিয়েছি। গ্রাফটা যাতে পরীক্ষার খাতায় পাওয়া যায় যদি কোশ্চেন আসে। তারা কোশ্চেন করেছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, কি বলছেন? অ্যাপেন্ডিক্সের কাজ? অ্যাপেন্ডিক্সের কাজ কোথায় দেওয়া আছে? পাকস্থলীর চিত্র আছে। অ্যাপেন্ডিক্সের কাজ, অ্যাপেন্ডিক্সের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ তন্ত্রে সাহায্য করে। অ্যাপেন্ডিক্স আর কোনো কাজ নেই। হ্যাঁ, এটা একটা লিম্ফয়েড অর্গান বডিতে। আমাদের গলার ভিতরে যে টনসিল আছে, এই টনসিল একটা লিম্ফয়েড অর্গান। আমাদের হাত দিলে টনসিল ফুলে যায়, মাঝে মাঝে গলা ফুলে যায়। এটার মতো এটার যে কাজ, আমাদের অ্যাপেন্ডিক্সের কাজ সেম। এটা আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষম করতে সাহায্য করে অথবা রোগ প্রতিরোধ তন্ত্রে সহায়তা করে অ্যাপেন্ডিক্স। আর কোনো তেমন কাজ নাই, এই পর্যন্ত পাওয়া যায়। পাকস্থলীর চিত্র আঁকতে বলছি কিন্তু। হ্যাঁ, পাকস্থলীর চিত্র আমরা আঁকছিলাম, এঁকে দেওয়া হয়েছিল। এটার পার্টস গুলো উপরে আছে ফান্ডাস, এরপরে বডি, এরপরে পাইলোরাস, গ্রেটার কার্ভেচার, লেজার কার্ভেচার। উপরে হিসেবে আছে পাকস্থলীর অংশ না এটা। নিচে আছে পাইলোরিক এন্ট্রাম, পাইলোরিক স্ফিংটার, এগুলো আছে। পাইলোরিক এন্ট্রাম, এটা কিন্তু পরীক্ষা আসবে। আজকে যারা হাসতেছেন তারা কিন্তু পড়া ধরবো আমি, আমার কিন্তু মনে থাকবে যে পরীক্ষার হলে যদি না পারলে তখন কিন্তু হাসি কিন্তু বন্ধ হয়ে যাবে। সবাই পারবেন, যা কোশ্চেন দেওয়া হয়েছে সবাই পড়লে সবাই ইনশাআল্লাহ ভালোভাবে পাস করবেন। কিন্তু আমরা কিন্তু মার্ক দিয়ে দিই। এখন যদি আপনারা পরীক্ষায় ভালো না করেন তাহলে তো আসলে আপনাদের লাক খারাপ আর কি। একটু ওয়েট করতে হবে, আমাদের নামাজের সময় হয়ে গেছে। 5-7 মিনিট আমরা শেষ করবো এগুলো যা আছে।
কথা বলা যাবে না। আমাদের ক্লাসের প্রোটোকল আমরা আগেই বলেছি, লেখার সময় বলার সময় কথা নাই। আমরা যদি বুঝিয়ে শেষ করি তখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তখন কথা বলা যাবে। যদি আপনার পিছনে হুইসপারিং করেন তাহলে আমাদের জন্য কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে, কনসেন্ট্রেট করা ঠিক হবে না। যাই হোক, অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি। এখন অ্যান্টিজেন এ যদি থাকে এখানে, এখানে অ্যান্টিবডি বি থাকবে। যদি অ্যান্টিজেন বি থাকে এখানে অ্যান্টিবডি এ থাকবে, উল্টা। বুঝছেন তো? যদি অ্যান্টিজেন এ থাকে অ্যান্টিবডি বি, অ্যান্টিজেন বি থাকলে মানে বি পজিটিভ, মানে বি। অ্যান্টিজেনের উপরেই তার নামকরণ করা হয়ে থাকে। ভাই সাইলেন্ট করে দেন সব ফোন। যে গ্রুপের যে রক্ত তার মধ্যে ওই অ্যান্টিজেন আছে। অ্যান্টিজেন মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের ওই গ্রুপের রক্তের যে সারফেস আছে, রক্ত কণিকাটা এরকম, আমরা জানি অ্যালপেন লিভের মতো, পাওয়া যায় না এরকম। আরবিসিটা এরকম দেখতে, চ্যাপটা দুই দিক দিয়েই। তো এই আরবিসির এই সারফেসের মধ্যে অ্যান্টিজেন থাকে, এটা আমরা দেখে রক্তটা চিনতে পারি। তো এই অ্যান্টিজেনের পরিপ্রেক্ষিতে রক্তের মধ্যে অ্যান্টিবডি থাকে তার, হ্যাঁ, অ্যান্টিজেনের পরিপ্রেক্ষিতে রক্তের মধ্যে অ্যান্টিবডি থাকে। এখন আরবিসির চারপাশে অ্যান্টিজেন এ আছে, মানে সে এ গ্রুপের রক্ত। তো অ্যান্টিজেন এ থাকলে উল্টা রক্তের মধ্যে তার একটা উল্টা ইফেক্ট থাকে, এটা অ্যান্টিবডি বি থাকে। যদি রক্তের মধ্যে অ্যান্টিজেন এ, অ্যান্টিবডি বি এবং আরএইচ এর মধ্যে আরএইচ যদি পজিটিভ হয় আমরা এ পজিটিভ বলি না, বা এ নেগেটিভ বলি। যদি আরএইচ পজিটিভ থাকে, আরএইচটা এখানে থাকে আরএইচ হিসেবে, সে যদি থাকে তখন পজিটিভ, সে না থাকলে নেগেটিভ। এখন এখানে লিখেছে আরএইচ পজিটিভ, মানে ওই গ্রুপের রক্তটা পজিটিভ আছে। অ্যান্টিজেন এ মানে এ পজিটিভ আছে, অ্যান্টিবডি বি মানে এ পজিটিভ। আপনারা সবাই অ্যান্টিজেন এ আছে, অ্যান্টিবডি বি আছে মানে এ বি, এরকম না, না এরকম না। এ বির মধ্যে অ্যান্টিজেন দুটাই আছে, অ্যান্টিবডি কিছু নাই। ও এর মধ্যে অ্যান্টিবডি কিছু নেই, অ্যান্টিজেন দুটো আছে, এরকম উল্টা। এজন্য পরীক্ষা এটা ভুল হইতো, তো মার্কও 0 পাওয়া যেত যদি কোশ্চেন আসে আর কি। তাহলে যদি লেখা হয় যে কোনো একটা ব্যক্তি রক্তের মধ্যে অ্যান্টিজেন এ আছে, অ্যান্টিবডি বি আছে, আরএস ফ্যাক্টর পজিটিভ আছে, তখন আমরা বলবো যে সে এ পজিটিভ। যদি আসে যে একটা ব্যক্তি রক্তের মধ্যে অ্যান্টিজেন বি আছে, অ্যান্টিবডি এ আছে, আরএইচ পজিটিভ, তখন আমরা বলবো বি পজিটিভ। মানে এ গ্রুপের রক্ত বি গ্রুপের রক্ত বলা হয় অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে। অ্যান্টিজেন যা সেই গ্রুপের রক্ত, এবং অ্যান্টিজেন যা আছে তার বিপরীত অ্যান্টিবডি রক্তে থাকে। অ্যান্টিজেন এ থাকলে অ্যান্টিবডি বি থাকে, উল্টা উল্টা থাকে। এই জন্য এই গ্রুপের রক্ত যদি এই গ্রুপে দেওয়া হয় তাহলে তার এন্ট্রিটা কিন্তু এখানে, তার এন্ট্রি যদি এখানে থাকতো, দেখেন অ্যান্টিজেন এ যদি অ্যান্টিবডি এ থাকতো তাহলে মারামারি করতো দুইজন। মানে আমাদের বডির মধ্যে যখন রোগ কোনো জীবাণু হিসেবে ঢুকে তখন বডিতে প্রথমে ফাইট হয়। বাইরের যে কোনো জিনিসকে আমরা অ্যান্টিজেন বলি। যখন আমাদের ধরেন একটা জীবাণু ঢুকলো, আমরা সবসময় রোগাক্রান্ত হই না, যখন আমাদের বডি ফাইট করতে পারে না তখন গিয়ে সে রোগাক্রান্ত হয়। ধরেন একটা জীবাণু ঢুকলো, তার বিরুদ্ধে ফাইট করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়, মানে জীবাণুর বিরুদ্ধে, জীবাণুটাকে অ্যান্টিজেন বলা হয়, জীবাণুর বিরুদ্ধে যা ফাইট করতে হয় তাকে অ্যান্টিবডি বলে। যদি অ্যান্টিজেন এর বিপরীতে অ্যান্টিবডি এ থাকে তো ফাইট করার জিনিস কিন্তু এটা যদি এখানে থাকে তাহলে কিন্তু ফাইট হবে এবং রক্ত জমাট বেঁধে যাবে, ওই রোগীটা মারা যাবে। এই জন্য রক্ত যখন আমরা দেই একজন মানুষকে, যখন আমরা ডোনেশন করি, তখন এই জন্য আমরা এই আরএইচ এবি ও ব্লাড গ্রুপিং করা হয় এবং আরএইচটা দেখা হয়, ক্রস ম্যাচিং করা হয়, যাতে আমাদের আগে ক্রস ম্যাচিং করে দেখা হয় যে রক্ত জমাট বাঁধবে কিনা, বাঁধলে বন্ধ দেওয়া। তাহলে অ্যান্টিজেন এ থাকলে, অ্যান্টিবডি বি থাকলে এবং আরএইচ পজিটিভ থাকলে এটাকে বলা হয়ে থাকে এ পজিটিভ। কি লিখেছেন? আপনাদের যে কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে বইয়ের সহযোগিতা নেবেন, তাহলে কোশ্চেন গুলো এখানে গুছানো আছে তো অল্প অল্প করে বাংলায়। আচ্ছা,
আপনাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে এটা উপরের স্লাইড, অ্যান্টিজেন এ অ্যান্টিবডি বি, ঠিক না? এটা দেখেন ওইটা এটা অ্যান্টিজেন এ দেওয়া আছে, অ্যান্টিবডি বি দেওয়া আছে। অ্যান্টিজেন এ অ্যান্টিবডি বি, তাহলে যদি আরএইচ পজিটিভ থাকে তাহলে আমরা এটা এ পজিটিভ, বুঝছেন? দেখেন উপরে শুধু এটা নিচেটা পড়া দরকার নেই, এটা দেখেন ওটা দেখলেই হলো। এরপরটাতে লেখা আছে গেল, তাও যদি এটা আমি 100% শিওর, মানে যেটা দিয়েছি এটা আমরা ফার্স্ট ইয়ারের পর মানে 7 বছর আগে পড়েছি। তো এটা যদি কোনো কারণে ভুল প্রমাণ মানে ভুল হয়, আমি যদি দেখি আমি আবার চেক করবো, তাহলে আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে এটা হবে, কিন্তু সম্ভাবনা নাই আর কি জানাবো। তাও আমি মানুষ হিসেবে তো ভুল স্বাভাবিক, এটা আমি পড়ি 7 বছর আগে, এটা নর্মাল, এটা আমি মোটামুটি 100% শিওর যে এটাই। তাও যদি কোনো আমি আমার বই দেখবো কি বইটা সুন্দর করে গুছানো নাই, ওইখানে আমাদের মেইন টেক্সট বুক আছে বিদেশি রাইটারের, ওটা আমরা দেখবো, দেখে জানাবো আর কি। যদি এটা হয়তো ওইটা হইলো কোশ্চেন, যদি ভুল হয় তাহলে আমরা অ্যান্সার জানাই দেবো আপনাদের গ্রুপে। হ্যাঁ, তারপর আছে রক্ত কি, এটা নিয়ে টেন্স হওয়ার দরকার নেই। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। আচ্ছা, রক্ত কি আমরা পড়েছি, এটা সংজ্ঞা দেওয়া আছে আপনাদের কাছে। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য, এটা আমরা দেওয়া আছে এগুলো। এরপর আছে হৃদপেশি কোন ধরনের পেশি দিয়ে তৈরি? হৃদপেশি কোন ধরনের পেশি? না, অনৈচ্ছিক না। এটা হৃদপিণ্ড, এটা আসলে কোন ধরনের, এটা হয় নাই লেখা, এটা হবে হৃদপিণ্ড কোন ধরনের পেশি দিয়ে তৈরি, এটাকে হৃদপেশি বলা হয় থাকে, কোশ্চেনটা হয় নাই। এটা হৃদপিণ্ড কোন ধরনের পেশি দিয়ে, হৃদপেশি কোন ধরনের পেশি? হৃদপেশি এক ধরনের পেশি, সে আবার কোন ধরনের পেশি হবে? এটা হবে হৃদপিণ্ড কোন ধরনের পেশি দিয়ে, হৃদপেশি। ঐচ্ছিক অনৈচ্ছিক এবং হৃদপেশির পার্থক্য আমাদের বইয়ে দেওয়া আছে, এটা একটু কষ্ট করে উল্টে দুইটা বা তিনটা করে পার্থক্য শিখে ফেলবেন। অনৈচ্ছিক না, এটা আসবে পরীক্ষায় আসবে, হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা তৈরি, এটা হচ্ছে হৃদপেশি। হৃদপিণ্ডের যে পেশি, এটাকে হৃদপেশি বলা হয়। এটা ভুল হয়েছে কোশ্চেন, আমি সংশোধন করে দেবো। হৃদপিণ্ড কোন ধরনের পেশি দিয়ে তৈরি? হ্যাঁ, লিভারের একক কোষের নাম কি, কে বলতে পারে? লিভারের কোষের নাম কি? হেপাটিক সেল বা হেপাটোসাইট। হেপাটিক সেল বা হেপাটোসাইট। হেপাটোসাইট, হেপাটিক সেল বা হেপাটোসাইট, ঠিক আছে? হেপাটিক সেল বা হেপাটোসাইট। যকৃতের 5টি কাজ, এটা আমরা লিখে ফেলবেন বই দেখে, এই কোশ্চেনটা একটু বই দেখে নিয়ে নেবেন। পাকস্থলীর চিত্র আঁকতে পারবেন সবাই? অ্যাপেন্ডিক্সের কাজ বলে দিয়েছি। হ্যাঁ, ফুসফুস এর একক কি? ফুসফুসের একক হচ্ছে যে অ্যালভিউলাস। ফুসফুসের একক নাম হচ্ছে অ্যালভিউলাস, এটা হচ্ছে বায়ুর থলিকা একটা, অ্যালভিউলাস। অ্যালভিউলাস এগুলো হচ্ছে বায়ু থলি, এগুলো গুচ্ছ একটা, অ্যালভিউলাস বলা হয়। অনেকগুলো বায়ু থলির যে গুচ্ছ নিয়ে ফুসফুসি গঠিত, এটা নাম হচ্ছে অ্যালভিউলাস। এর চিত্র আঁকো, চিত্র আঁকবেন, বইয়ের মধ্যে দেওয়া চিত্রটা মনে হয়। চিত্র আছে এরকম বায়ুর থলিকা, দেখে নিবেন পিকচারটা, অনেকগুলো বায়ু থলিকা আছে এরকম আরো। আচ্ছা, শ্বসন কত প্রকার? কি কি? এই শ্বসন আর ওই শ্বসন তো গেছে, সবচন অবচন তো এটা হচ্ছে ভাই বোটানির পড়া, এটা হবে না। এই শ্বসন পরীক্ষা দিলে এটা কাটা। এটা ইংলিশে লেখা আছে রেসপিরেশন কয় ধরনের, কি কি আছে? ইন্সপিরেশন আর এক্সপিরেশন। ইন্সপিরেশন মানে নিঃশ্বাস আর প্রশ্বাস, ইন্সপিরেশন এক্সপিরেশন। বইয়ে কি লেখা আছে? অবশ্য লেখা আছে নাকি? তোমাদের বইয়ে দেখেছেন নাকি সবাচ্ছন অবচ্ছন লেখা আছে নাকি? দেখে নেবেন কষ্ট করে, যদি কোনো ইয়া হয় গ্রুপে কোশ্চেন করবেন, গ্রুপ খোলা আছে অ্যান্সার দেওয়ার জন্য, আমাদের সময় করে কোনো এক সময় অ্যান্সার দিয়ে দিব।
যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন গ্রুপে। যে শ্বসন এখানে লিখেছে এই শ্বসনটা আসলে উদ্ভিদের শ্বসন। শ্বসনটা সর্বত্র অক্সিজেনের উপস্থিতিতে কোষের খাদ্যদ্রব্য ভাঙা এবং অক্সিজেনের অনুপস্থিতিতে কোষের খাদ্যদ্রব্য ভাঙা, এটা আমাদের উদ্ভিদের ক্ষেত্রে হয়। মানুষের ক্ষেত্রে অক্সিজেনের অনুপস্থিতিতে খাদ্যদ্রব্য ভাঙে না, এটা সম্ভব না, মানুষ মরে যাবে। সারফেক্টেন্ট কি? সারফেক্টেন্ট কি ভাই, কেউ পারবেন নাকি? সারফেক্টেন্ট হচ্ছে এক ধরনের তরল পদার্থ যা অ্যালভিউলাসের গা থেকে নিঃসৃত হয়। এই যে অ্যালভিউলাস আছে এখানে আঁকলাম, এই অ্যালভিউলাসের গা থেকে এক ধরনের তরল পদার্থ নিঃসৃত হয়, এর নাম হচ্ছে সারফেক্টেন্ট। অ্যালভিউলাসের গা থেকে যে তরল পদার্থ নিঃসৃত হয় তার নাম হচ্ছে সারফেক্টেন্ট। অ্যালভিউলাসের গা থেকে যে তরল পদার্থ নিঃসৃত হয় তার নাম হচ্ছে সারফেক্টেন্ট। মনে থাকবে তো, লিখে ফেলতে পারেন। অ্যালভিউলাসের গা থেকে যে তরল পদার্থ নিঃসৃত হয় তাকে বলা হয়ে থাকে সারফেক্টেন্ট। জি জি, সারফেক্টেন্ট ফসফেটের নাম আছে পাশে, না? আচ্ছা, সারফেক্টেন্টের কাজ কি? ফুসফুসের মধ্যে অক্সিজেনের আদান প্রদান যে হয়, বা ফুসফুস আমরা শ্বাস নেই, শ্বাস ছাড়ি, ফুসফুস একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়, এই ফুসফুসের সংকোচন প্রসারণে সারফেক্টেন্ট সাহায্য করে। এবং ফুসফুস থেকে রক্তের মধ্যে অক্সিজেন প্রবেশ করে কার্বন ডাই অক্সাইড বের হয়, এটাতে এটা সাহায্য করে। মানে ফুসফুস যে এরকম এরকম করবে, মানে হার্ট তো সবসময় পাম্প করে, ফুসফুসে কিন্তু পাম্প করে, ফুসফুসে একটা পাম্পিং, শ্বাস নিয়েছেন ফুসফুস বড় হয়েছে, শ্বাস ছেড়েছেন ফুসফুস ছোট হয়েছে। এই ফুসফুসের সংকোচন এবং প্রসারণে যে তরল পদার্থ সাহায্য করে তার নাম হচ্ছে সারফেক্টেন্ট। এবং ফুসফুস থেকে রক্তের মধ্যে বাইরের বাতাসে আদান প্রদান হয়, রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, বাইরে থেকে অক্সিজেন ফুসফুস থেকে রক্তে ঢুকে, এটার মধ্যে যে যে সাহায্য করে এটার নাম হচ্ছে সারফেক্টেন্ট। তাহলে সারফেক্টেন্ট হচ্ছে এমন একটা তরল পদার্থ যা অ্যালভিউলাসের গাত্র থেকে বা গা থেকে নিঃসৃত হয় এবং ফুসফুসের সংকোচন প্রসারণে সহায়তা করে। আমাদের মায়েদের পেটে যখন বাচ্চাদের বয়স 28 সপ্তাহ হয় তখন থেকে বাচ্চাদের ফুসফুস শ্বাস প্রশ্বাস নিতে পারবে এমন কর্মক্ষম হয়। ওই অবস্থার পরে যদি বাচ্চা মানে কোনো কারণে বের করা হয় তাহলে এটা ক্রিমিনাল অ্যাক্ট হবে। মানে কেউ যদি অ্যাবর্শন করে এরপরে আর কি, তাহলে কিন্তু যে করেছে সে যে মানব হত্যার যে রুলস আছে এই রুলসের মধ্যে সে পড়ে যাবে। কারণ যখন থেকে ফুসফুসের মধ্যে সারফেক্টেন্ট পদার্থটা ক্ষরণ শুরু হয় তখন থেকে ফুসফুস ক্যাপাবল যে সে অক্সিজেন নিতে পারবে, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারবে। ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছি, এটা দরকার নেই এখন। আচ্ছা, অস্থি কি? অস্থি আমরা পড়েছি বনের সংজ্ঞার মধ্যে, আমরা জানবেন। অস্থি শ্রেণীবিভাগ আমরা পড়েছি, এক্সিয়াল অ্যাপেন্ডিকুলার কি কি জন্য আমরা জানবেন। অস্থির যে কোষগুলোর নাম কি পড়েছি আমরা, মনে আছে? অস্টিওব্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, সুন্দর করে পড়েছি। ঠিক আছে, যারা করেছেন তারা তো ভালো। স্নায়ুতন্ত্র একক কি? স্নায়ুতন্ত্র নিউরন। এই তো নিউরনের একটা চিত্র আছে, আমরা এঁকেছিলাম, মনে আছে তো না? সিনাপস নিচে উপরের মধ্যে, হ্যাঁ ডেনড্রাইট আছে, একজন আছে, ডেনড্রাইট আছে। কাজ কি? কিসের কিসের? অস্থির, অস্থি শ্রেণীবিভাগ, এক্সিয়াল, অস্থি সন্ধি লিখেছে নাকি? অস্থি সন্ধি তো দেয় নাই। আচ্ছা হ্যাঁ, অস্থি সন্ধি, আচ্ছা ঠিক আছে। অস্থি সন্ধি মানে আছে বোন জয়েন্ট আর কি। বোন জয়েন্টের আমরা শ্রেণীবিভাগ তো পড়াই নাই, এটা কেন দিল? এদের প্রয়োজন নাই। আচ্ছা, সাইনোভিয়াল জয়েন্ট আপনাদের, আচ্ছা আপনার সহজ হয়, এটা আসলে বাংলা লেখা দরকার, এটা পড়তে গেলে আপনাদের সময় লাগবে। জাস্ট 5টা বা 6টা এরকম জয়েন্ট আছে, সাইনোভিয়াল জয়েন্ট, স্যাডেল, পিভট। আচ্ছা আমি লিখেন না এরকম করে করে হিঞ্জ, আরো 2টা আছে, আপনাদের বই লেখা আছে। আপনাদের অ্যানাটমি বইটা খুলে অস্থি সন্ধি খুলবেন, ওইখানে এটা আমরা পড়া নাই, এটা টপিকস এর মধ্যে পড়ে না, জাস্ট নামগুলো মুখস্থ করে আসবেন যে 5 ধরনের বা 6 ধরনের অস্থি সন্ধি আছে। মানে একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে কিভাবে লাগে, এই লাগার যে প্রসেস, এগুলো হচ্ছে এই প্রসেসের উপর ভিত্তি করে এগুলো নামকরণ করা হয়েছে। সাইনোভিয়াল, স্যাডেল, পিভট, হিঞ্জ, আরো 2টা আছে। এই অস্থিগুলো প্লেন আছে একটা, তো এগুলো একটু কষ্ট করে আপনাদের বই দেখবেন,
যেগুলো এখানে পাবেন না, মানে যেগুলো আপনাদের মনে হচ্ছে যে একটু একটু কম পড়েছি, এটা বই উল্টাইলে পাই যাবেন। বইয়ের মধ্যে দেখবেন যে সবার বই আছে না, তাহলে দেখবেন যে বোন জয়েন্ট কাকে বলে এবং এটা প্রকার ভিত্তিতে জানবেন 6 ধরনের বা 5 ধরনের আছে, এর মধ্যে 5-4টা আমি লিখে দিলাম। হ্যাঁ, একটু উল্টাই দেখবেন। স্নায়ুতন্ত্রের একক কি, চিত্র চিন্তা করতে পারবেন। মস্তিষ্কের আবরণের নাম কি? মেনিনজেস। মেনিনজেস এর স্তর কয়টি? 3টি। উপরেরটাকে বলা হয় থেকে ডুরা ম্যাটার, মাঝখানেরটাকে অ্যারাগনয়েড, এরপর হচ্ছে পায়া ম্যাটার। মেরুলা অবলঙ্গটার কাজ কি, এটা আমরা বই দেখে মুখস্থ করে নেবেন কাজগুলো। 12 লাস্ট ক্লাসের মধ্যে এগুলো পড়িয়েছে। 12 জোড়া কর্টেক্স স্নায়ুর নাম। জি জি। এই অস্থি সন্ধি এখানে লেখা আছে। তন্তুময়, তরুণাস্থিময়, সাইনোভিয়াল। তাহলে 3টা দিবেন, আপনাদের বই এগুলো লেখা আছে, বাদ দেন, লাগবে না। দেখবেন যে তন্তুময়, তরুণাস্থিময়, সাইনোভিয়াল 3 ধরনের অস্থি সন্ধি আছে। তন্তুময়, তরুণাস্থিময়, সাইনোভিয়াল। হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো আছে, এগুলো আরো মাইক্রো লেভেলের পর। হ্যাঁ, আমি যেগুলো দিচ্ছি আপনাদের বইয়ে নাই। ওইখানে পড়বেন যে তন্তুময়, আপনাদের সহজ করে লিখছে, তন্তুময়, তরুণাস্থিময়। আপনাদের পেজগুলোতে উল্টে পড়ে আসবেন, অল্প পড়া, 1 পেজ। সাইনোভিয়াল, তন্তুময়, তরুণাস্থিময়, সাইনোভিয়াল, এগুলো হচ্ছে যে সন্ধির প্রকার ভেদের মধ্যে আসে 3টা। আচ্ছা, মেরুল অবলঙ্গটার কাজগুলো পারবেন, এটা আসলে আপনারা একটু পড়ে নেবেন। আমাদের শ্বাস প্রশ্বাসে, হার্ট রেটের মধ্যে এগুলো অনেক ভালো কাজ করে, এগুলো মেনটেন করতে। আচ্ছা, 12 জোড়া কর্ডিক স্নায়ুর নাম লিখো, এগুলো কত ক্লাসে পড়িয়েছি, ঠিক আছে না? প্রথমে অলফ্যাক্টরি, তারপর অপটিক, অকুলোমোটর, এগুলো। হ্যাঁ, নাম জানবেন। তারপর ভেগাস স্নায়ু, যেটা 10 নাম্বার স্নায়ু। হ্যাঁ, ভেগাস স্নায়ুর মধ্যে এর কাজগুলো জানতে হবে। ভেগাস স্নায়ু কি করে, হার্ট রেটে এদিকে ইয়া করে, তারপরে পাকস্থলীর পেশিতে সাহায্য করে। আচ্ছা, স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ লিখো, মনে আছে নাকি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মধ্যে সেরেবেলাম নাকি সেরেব্রাম? সেরেব্রাম। সেরেব্রাল হেমিস্ফিয়ার, এরপর আছে থ্যালামাস, হাইপোথ্যালামাস। তারপর মধ্য মস্তিষ্কের মধ্যে আছে কি? কি আছে? সেরেব্রাল প্যাডাঙ্কেল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তারপরে বই দেখবেন। এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে 3টা অংশ আছে, সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। এখানে সেরেবেলামের কাজ কি? আমাদের বডির ভারসাম্য রক্ষা করতে সেরেবেলাম কাজ করে। আর কয়েকটা কাজ আছে, এগুলো দেখে নেবেন কষ্ট করে বইয়ে, একটু বইয়ে। সবগুলো পড়াইতে গেলে ক্লাস শেষ হবে না, আপনাদের পরীক্ষা চলে আসবে। আমি আসলে গাইড করছি যাতে আপনাদের সহজ হয় ধরতে। ক্লাসিফাই নার্ভাস সিস্টেম, একই কথা। আচ্ছা, আমি তো বাংলা দেখেছি। নেফ্রন, নেফ্রন কি? একক। কিসের একক? আমাদের রেচনতন্ত্রের একক নাকি? হ্যাঁ, কিডনির রেচনতন্ত্রের একক বা আমাদের বৃক্কের একককে নেফ্রন বলা হয়ে থাকে। নেফ্রনের চিত্র আঁকছিলাম আমরা, মনে আছে আপনাদের? এরকম জাল করে, হ্যাঁ, ড্রয়িং লেভেল করবেন। এবং আচ্ছা, আর কিছু লাগবে না। আচ্ছা, কি ইউরিন প্রোডাকশন। মূত্র তৈরির ধাপগুলো লিখো, কি কি আছে? হ্যাঁ, ধাপ 3টা, ঠিক আছে। কি কি জানো? গ্লোমেরুলার ফিল্ট্রেশন, হ্যাঁ, গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়। গ্লোমেরুলার আলট্রাফিল্ট্রেশন আছে, তারপরে সক্রিয় ক্ষরণ আছে, 3টা আছে। হ্যাঁ, আপনি দেখে নেবেন বই থেকে একটু নামগুলো। গ্রন্থির রাজা কাকে বলা হয়ে থাকে? মস্তিষ্কের মধ্যে যে গ্রন্থি থাকে, পিটুইটারি গ্রন্থি। এর কাজ কি? কাজ হচ্ছে যে অনেকগুলো হরমোন ক্ষরণ করা। কি ক্ষরণ করে? 7টা থেকে 10টা হরমোন ক্ষরণ করে, এগুলো দেখে নিবেন আপনারা। হ্যাঁ, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরার কাজ কি? এটা পড়েছি আমরা। অন্তঃক্ষরা কই থেকে হয়, বহিঃক্ষরা কাকে বলা হয়ে থাকে। অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা পার্থক্যটা লাগবেই, এবং পরীক্ষায় এই কোশ্চেনটা আসবে। হ্যাঁ, পিরিয়ড আসলে মাস্টার গ্ল্যান্ড, তো সে অন্তঃক্ষরা হিসেবে কাজ করে। কোনো সময় বহিঃক্ষরা হিসেবে 1-2টা না, অন্তঃক্ষরায় কাজ করে সে। হ্যাঁ, জি জি। পুরুষ এবং মহিলার প্রধান যৌন অঙ্গ, এগুলো ক্লাস নিয়েছে, এদের কাজ কি? এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়িয়েছি, লাস্ট ক্লাস আগের ক্লাসে। জি জি। উদাহরণ সহ গ্রন্থির শ্রেণীবিভাগ লিখো। গ্রন্থি মানে কি? অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, এটাই। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি কি আছে আমরা পড়েছিলাম যখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড পড়েছি, ওটার সময় বলেছিলাম যে কর্টিসল বের হয়।
গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড বের হয় এবং কি বের হয়, অ্যাড্রেনাল হরমোন বের হয়। অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন হরমোন বের হয়। কর্টিক্যাল, আচ্ছা আপনারা যদি বইটা দেখেন, বইয়ের মধ্যে 4টা বা 5টা হরমোনের নাম লেখা আছে। অ্যাড্রেনাল মানে কি, যকৃতের উপরে একটা টুপির মতো একটা গ্রন্থি আছে, টুপি এরকম, এটা যখন যকৃৎ বৃক্ক ধরেন ঠিক এরকম একটা টুপি গ্রন্থি আছে, এটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এর মধ্যে থেকে অ্যাড্রেনালিন, কর্টিসল, অ্যাড্রেনাল মানে কর্টিসল, একই কথা। এর মধ্যে গ্লুকোকর্টিকয়েড বের হয়, লিখেন না, লিখলে আসলে পেন খেয়ে যাবেন। কর্টিকয়েড, এগুলো আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে, তো আপনারা একটু জেনে যান যে এগুলো এখানে লেখা আছে, এগুলো এমনি পড়তে হবে। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন বা কর্টিসল বের হয়, গ্লুকোকর্টিকয়েড বের হয়, মিনারেলোকর্টিকয়েড বের হয়। আচ্ছা, একটু বই দেখে মিলিয়ে নেবেন। উদাহরণস্বরূপ গ্রন্থির শ্রেণীবিভাগ লিখো। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম লিখো, আমরা লিখেছি। বৃক্কের চিহ্নিত চিত্র অঙ্কন করো, বৃক্কের চিত্র আমরা রেখেছি। কর্টেক্স, মেডালা, মেডালার মধ্যে কি কি আছে, পিরামিড আছে, আছে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, আছে পেলভিস, আছে ইউরেটার, এরপরে ব্লাডার, ইউরিনারি ব্লাডার, পর ইউরেথ্রা। যারা ক্লাস করেছেন আমরা দেখিয়ে পড়িয়েছি আমাদের স্ক্রিনের মধ্যে। মূত্রের উপাদানগুলোর নাম লিখো। এর মধ্যে মেইনলি আছে ইউরিয়া, পানি আছে, ওয়াটার আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো আছে, এগুলো আপনাদের বইয়ে লেখা আছে। মূত্রের উপাদান কি, মানে ইউরিনের উপাদান কি, আছে ওয়াটার, আছে ইউরিয়া, আছে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, আর অনেকগুলো আছে, নাইট্রাস, অনেক উপাদানগুলো আছে, এগুলো একটু দেখে নেবেন বই থেকে। আচ্ছা, হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করো, আমরা রেখেছি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো কি কি সবাই পারবেন, আগেই পড়ানো হয়ে গেছে। অ্যানিমিয়া কি, আচ্ছা মানে বাংলায় বলছি, আমি বলি যে আমাদের বডিতে যে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়া অথবা রক্ত কমে যাওয়া বডিতে বলা হয়ে থাকে অ্যানিমিয়া। আমাদের বডিতে যদি রক্ত কমে যায় এটাকে অ্যানিমিয়া বলা হয়ে থাকে। হ্যাঁ, মেইনলি হচ্ছে আরবিসি মানে লোহিত রক্তকণিকা কমে গেলে অ্যানিমিয়া বলে থাকি। শত রক্তকণিকা এবং অনুচক্রিয়ার কাজ কি বলে ফেলেছি। শত রক্তকণিকা ফাইটে সাহায্য করে, আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষম করে থাকে। তারপরে অনুচক্রিয়ার কাজ হচ্ছে আমাদের বডিতে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এটার মাধ্যমে হাত পা কেটে গেলে রক্ত জমাট বাঁধে বা রক্ত পড়া বন্ধ হয়ে যায় অনুচক্রিকার মাধ্যমে। তাহলে আমাদের কিন্তু ডিসকাশন শেষ, অল্প অল্প কথায় যারা ক্লাস করেছেন সবার জন্য ডিসকাশন শেষ। আর না প্রয়োজন, আপনারা এটা দেখে দেখে। আচ্ছা, এখানে কোশ্চেন আছে কয়টা, ধরেন আছে 22টা, আপনাদের সময় আছে আরো 7 দিন। 7 দিনে যদি আপনি 3টা কোশ্চেন পড়েন, 3টা কোশ্চেন আপনাদের সর্বোচ্চ 20 মিনিট লাগবে, বা ধরুন আধা ঘন্টা লাগবে। প্রতিদিন আধা ঘন্টা করে পড়লে ওই তো সবচেয়ে ভালো মার্ক পাওয়া যাবে। যদি কেউ যদি ডিটারমাইন্ড হয় যে আমি আধা ঘন্টা করে পড়বো, তাহলে হাইস্ট মার্ক পাবেন। 3টা করে কোশ্চেন ভাগ করে রাখেন, অথবা জি এখানে লিখতে হবে 10টা কোশ্চেন মনে হয়, 22টা থেকে 14টা কোশ্চেন দিবে, 10টা কোশ্চেন লিখবেন। সহজ সাজেশন, এত সহজ কি, অনেক কোশ্চেন ফাঁস করার। হ্যাঁ, এখান থেকে আসবে সব কোশ্চেন এবং এখান থেকে ভাইবা ধরা হবে। তাহলে আপনাদের সব ফাঁস হয়ে গেল, এখন কোশ্চেন ফাঁস হয়ে গেছে। এটা পরীক্ষা না, আসলে এমনি দিয়ে আসলে পরীক্ষা দেওয়া যায় না। তাহলে মেনলি হার্টের চিত্র রাখতে হবে, নেফ্রনের চিত্র রাখতে হবে, নিউরনের চিত্র রাখতে হবে, কিডনির কাজ জানতে হবে, রক্তের কাজ, রক্তকণিকাগুলোর কাজ জানতে হবে। আর এর মধ্যে হাড্ডি কাকে বলা, মানে অস্থি কাকে বলা হয়, অস্থির প্রকারভেদ, অস্থি সন্ধি কাকে বলে, অস্থি সন্ধির প্রকারভেদ, এটা লাগবে। এখানে মস্তিষ্কের মধ্যে 3টা অংশ আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো লাগবে, এবং সেরেবেলামের কাজ কি এটা লাগবে। তারপরে মাস্টার গ্ল্যান্ড, পিউটারি গ্ল্যান্ড, এতে কি কি হরমোন বের হয়, 5-6টা হরমোনের নাম জানলেন, এবং সে অন্তঃকরণ বহিঃকরা, সে অন্তঃকরা সে কিভাবে কাজ করে এগুলো একটু জেনে আসলেন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি বের হয় এগুলো জেনে আসলেন। এগুলোই তো পড়া, মানে যে ডেইলি যদি আপনি সারাদিনের মধ্যে সকালে 1 ঘন্টা বা আধা ঘন্টা বের করেন, যে ভাবেন যে আমি 4টা কোশ্চেন পড়বো, 5 দিনে পড়া শেষ, আর 2 দিন আবার পড়তে পারবেন, তাহলে পড়া সহজ, যেহেতু কোশ্চেন ফাঁস।
এই আর কি। তো সবাই আর কি কিছু জানবেন বা জিজ্ঞেস করার কিছু আছে কিনা, থাকলে বলতে পারেন স্পন্টেনিয়াসলি। এনে আসলে এই ইয়া করার কিছু নেই, সংকোচ বোধ করার কিছু নেই। হ্যাঁ, অস্থি সন্ধি মানে জয়েন্ট। না না না, অস্থি সন্ধি শ্রেণীবিভাগের মধ্যে কাঁধের জয়েন্ট কোন জয়েন্ট হবে না, ওইটা হবে যেটা আমি দিয়েছি। কাঁধের জয়েন্ট কোন জয়েন্ট শ্রেণীবিভাগে পড়ে না। এগুলো আছে জয়েন্ট গুলো কি হবে একটা সাথে লেগেছে, এর মধ্যে অস্থিময়, তন্তুময় এবং সাইনোভিয়াল এটা আছে। কাঁধের জয়েন্ট কোন জয়েন্ট এগুলো দিলে তো শুধু জয়েন্টের নাম লেখা হলো, শ্রেণীবিভাগ হলো না। এই জয়েন্ট একরকম ভাবে গঠিত হয়েছে, এই জয়েন্ট একরকম গঠিত হয়েছে, এবং এই জয়েন্ট একরকম ভাবে গঠিত হয়েছে। তিন ধরনের ধরনটা, এটা ধরনটা জানতে চেয়েছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? তাহলে আপনাদের আজকের মতো ছুটি, আপনাদের প্রিপারেশন নেন বাসায় আস্তে আস্তে, পরীক্ষার হলে দেখা হবে আশা করা যায়। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আজকে থেকে সবাই যদি আধা ঘন্টা করে বা 40 মিনিট করে পড়েন, নিশ্চিত পাস, নিশ্চিত ভালো হবে। বলেন স্যার, আমরা করি না আজকে।